ওকে, গুড মর্নিং। সরি, গুড মর্নিং বলে ফেলছি, গুড ইভিনিং। আচ্ছা, কেউ কি আছো একটু রেসপন্স করবে চ্যাট বক্সে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই ঠিকঠাক আশা করি দেখতে পাচ্ছ? আশা করা যায় ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে জয়েন হয়েছো। সুজয়, সুজয়, শিউলি, বিবেক, টুম্পা, নাসির, শবনম, লিপিকা, অনেককে দেখতে পাচ্ছি আমি। যাই হোক, আচ্ছা, তো এটা তোমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাথ পেডাগোগির উপর ওরিয়েন্টেশন ক্লাস। তো প্রথম কথা বলে রাখি যেটা, সেটা হচ্ছে ম্যাথ পেডাগোগির যে ব্যাপারটা রয়েছে, এই ম্যাথ পেডাগোগির উপর বর্তমান যা পরিস্থিতি, সেদিক থেকে দেখতে গেলে যে খুব একটা বেশি চোখ বুজে ভরসা করে যাওয়া যে 15টা পেডাগোগি আসবে তো আমি তো সেখানে 15টা পেডাগোগি করে ফেলবো, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু না যাওয়াই উচিত। কারণ হচ্ছে বর্তমানে যা অবস্থা আমরা দেখছি, যে ম্যাথ পেডাগোগির ক্ষেত্রে অবস্থাটা কি হচ্ছে, যে 4টে বা 5টা হয়তো পেডাগোগি দিয়ে ফেলছে। হ্যাঁ, 4টে বা 5টা পেডাগোগি, যেমন 2023 সালের যে পরীক্ষাটা হয়েছে সেটাকে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখতে পারবে ম্যাথ পেডাগোগি সেই খুঁজে বের করতে হবে আতস কাজ দিয়ে, সেরকম অবস্থা। কিন্তু যদিও এই 30টার মধ্যে 6-7টা বা 7-8টা যদি আসে, কিন্তু সেই ক্ষেত্রে যাতে সেইগুলোতে অন্তত আমরা স্কোরিং নম্বর তুলে রাখতে পারি, সেই জন্য স্বাভাবিকভাবে আমাদের কিন্তু পেডাগোগিটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এই আরপিইপি এডুকেশন যেখানে তোমরা কোর্স পারচেস করবে বা হয়তো অনেকে করে ফেলেছো, এটা একটা ফুল প্যাকেজ, তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে করানো হবে, সেটা যে কোনো সাবজেক্ট হোক বা সেই সাবজেক্টের পেডাগোগি। ঠিক আছে, যেহেতু ম্যাথ পেডাগোগি সিলেবাস মোটামুটি ছোটই বলতে গেলে, এবং তোমার যে খুব বেশি গুরুত্ব দিতে আমি কিন্তু বলছি না, আমি কিন্তু বলছি ম্যাথ কন্টেন্টের উপর কিন্তু ভালো করে গুরুত্ব দেবে তোমরা। যারা শিখতে পারোনি এখনো অনেক সময় আছে, ধরে ধরে শিখবে, স্যারদের কাছে অবশ্যই শিখতে পারবে ম্যাথ। কিন্তু এই যে পেডাগোগির উপর যদি কারো মনে হয় যে সরকার বা পর্ষদ তো 15টা পেডাগোগি দেবে, তো ওখানে তো আমি 15 পেয়ে যাব, তো সেরকম কিন্তু খুব ভুল হয়ে যাবে। তাহলে পেডাগোগি 4 থেকে 5টা আসবে, তারও কম আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের পেডাগোগির উপর বিশাল কিছু ভরসা করে না যাওয়াই কিন্তু উচিত হবে। ঠিক আছে, এইটুকু জাস্ট মাথায় রাখবে। কিন্তু যে 5-6টা প্রশ্ন আসবে সেইগুলো যাতে হাতছাড়া না হয়, সেই জন্য কিন্তু এখানে পেডাগোগি তোমাদের করিয়ে দেওয়া হবে সম্পূর্ণ, এ টু জেড সমস্তটা করিয়ে দেওয়া হবে। আশা করি পেডাগোগি বা ম্যাথ নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাক যে ম্যাথ পেডাগোগির মধ্যে যেটা রয়েছে, তার মূল আসলে জিনিস রয়েছেটা কি? দেখো, মূলত দুটো চ্যাপ্টার রয়েছে, যে দুটো চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথ পেডাগোগির বেশিরভাগ এসে থাকে। ঠিক আছে? অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আরেকটা হচ্ছে তোমার
আজকে যেটা পড়বো, অর্থাৎ মেথডস। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে বেশিরভাগ এসে থাকে। এই যে অ্যাসেসমেন্ট চ্যাপ্টার, এটা কিন্তু খুব খুব ভাইটাল, যেটা তোমার শুধুমাত্র ম্যাথ পেডাগোগি নয়, বাকি সমস্ত কিছুতে পাবে। মূল্যায়ন যেটা, ঠিক আছে, বাংলাতে মূল্যায়ন নামে থাকবে, ইভিএস এর মধ্যে থাকবে, সিডিপির মধ্যে তো থাকবেই থাকবে, এবং ইংরেজিতেও অ্যাসেসমেন্ট নামে কিন্তু এই পেডাগোগিতে থাকবে। অর্থাৎ ওই অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। কারণ হচ্ছে এই অ্যাসেসমেন্ট চ্যাপ্টার আমরা পড়লে তখন সেটা শুধুমাত্র আমাদের ম্যাথ পেডাগোগি নয়, বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কার্যকর হবে। ঠিক আছে, আর আমি যেটা প্রথম দিনই বলেছি, সবকিছু হাতে ধরে একদম একদম হাতে ধরে সেই জিরো থেকে একদম হিরো পর্যন্ত কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে। তাই সেই নিয়ে কোনো রকম দ্বিমত বা দ্বিধা কিন্তু নিজেদের মনে রাখবে না। এটুকুই জাস্ট বলবো, একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্সের দিকে কিন্তু আমরা আস্তে আস্তে যাব, সেই নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের। আচ্ছা, এবার চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে পদ্ধতি, অর্থাৎ মেথডস অফ টিচিং ম্যাথামেটিক্স। ঠিক আছে, মেথডস, এই যে মেথডস রয়েছে, এটাও কিন্তু ইংরেজি পেডাগোজি যখন পড়বে আস্তে আস্তে তখনও কিন্তু দেখতে পাবে এর মধ্যে ইংরেজির মধ্যেও কিন্তু এই মেথডস রয়েছে। আর মেথডস কিন্তু প্রত্যেক সাবজেক্টে টিচিং এর ক্ষেত্রেই, সেটা হোক মেথডস অফ টিচিং ইংলিশ, সেটা হোক মেথড অফ টিচিং ম্যাথামেটিক্স, যে কোনো ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা একই আসবে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু সেই একই আসবে ইংরেজি বা অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এক সেকেন্ড জাস্ট ওয়েট করবে একটু। হ্যাঁ, কেউ একজন বলছো স্যার ম্যাথ পেডাগজি 15 নম্বর দিচ্ছে না কেন? দেখো, দেখো দুটো জিনিস বলা যায়, যে পেডাগজি কেমন দেবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের মতামত। ঠিক আছে, এটা কিন্তু তুমি নির্ধারণ করতে পারবে না যে পেডাগজি দেওয়া হচ্ছে না কেন বা কত কি দিতে হবে। কারণ হচ্ছে এনসিটি যে সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসটা কিন্তু যে এটা বলে দেয়নি এনসিটি, এনসিটি জাস্ট একটা কাঠামো দিয়েছে, পরিকাঠামো, যে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্টের তোমার যে কোশ্চেনের যে গঠন সেটা কেমন হবে, কেমন হওয়া উচিত। এনসিটি কখনো কিন্তু বলে দেয়নি যে প্রত্যেক রাজ্যকে 15টা পেডাগজি দিতে হবে প্রত্যেক বিষয়ে। দেওয়া যেতে পারে 15টা পেডাগজি এবং 15টা কন্টেন্ট, এটা বলা আছে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করো, উত্তরপ্রদেশ স্টেট খুলে দেখবে যে কোনো ইয়ারের প্রশ্ন, ওখানেও কিন্তু মারাত্মক কঠিন প্রশ্ন হয় উত্তরপ্রদেশে। সেখানেও কিন্তু অঙ্কের ক্ষেত্রে পেডাগজির সংখ্যা খুব কম, ইংরেজির ক্ষেত্রেও পেডাগজির সংখ্যা খুব কম। ইংরেজিতে দেখবে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, তারপর তোমার স্পেলিং, ঠিক আছে, যেমন 2017 2014 সালে আমাদের রাজ্যে হতো, সেরকম কিন্তু উত্তরপ্রদেশেও হয়। অপরদিকে রাজস্থান টেটের ক্ষেত্রে দেখবে সেখানেও তাই। শুধুমাত্র সি টেটের দিকে পেডাগজিটা কিন্তু বেশি থাকে। এবার আহ, তো তুমি এটা নিয়ে কেস কাচারি বা জোরদার কোনো কিছু করার নেই আমাদের। ঠিক আছে, পেডাগোগি যে 15টা দিচ্ছে না কেন বা দিক, এরকম কিছু করার নেই। ওদের যদি মন হয় যে হ্যাঁ প্রশ্ন সহজ করব, 2022 সালের মতো মোটামুটি সহজের দিকে রাখবে প্রশ্নটা, তাহলে পেডাগোজি দেবে। আর যদি মনে করে যে প্রশ্ন একটু কঠিন করবে, ঠিক আছে, তাহলে পেডাগোগি দেবে না, সিম্পল ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে এমন ভাবে আমাদের তৈরি করলে, আমাদেরকে এমন ভাবে নিজেদেরকে তৈরি হতে হবে যেন তোমার পেডাগজি নিয়ে কোনো মুশকিল না হয়। পেডাগজি দিক না দিক, আমরা জাস্ট পাস করে বেরিয়ে আসবো, এটা, এই মোটিভটা কিন্তু তোমাদের রাখতে হবে একদম। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস, আমাদের ডেমো ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারো এটা, ম্যাথ পেডাগজির উপর। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে মেথডস অফ টিচিং ম্যাথামেটিক্স। দেখো দেখো, এই পৃথিবীতে আমরা জন্ম থেকে, মনে রাখবে, এই পৃথিবীতে আমরা জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি, তাই তো? ওম টু টোম আমরা সবকিছু শিখে চলেছি। এই যে বিকাশ চ্যাপ্টার পড়েছে না, আশা করি, বা পড়বে হয়তো ভবিষ্যতে, বৃদ্ধি বিকাশ সিডিপিতে। তো সেই ক্ষেত্রে দেখবে বিকাশ প্রক্রিয়া যেটা ওম টু টম, ঠিক সেরকম আমাদের শেখার প্রক্রিয়াও কিন্তু তাই, এই ওম টু টম। অর্থাৎ আমরা আমরা জন্ম নেওয়ার পর থেকে নতুন নতুন একাধিক জিনিস শিখে চলেছি। এবার এছাড়াও আমরা বিদ্যালয়ে গিয়ে একাধিক জিনিস শিখি। তো মনে রাখবে, যে কোনো জিনিস যখন আমরা শিখছি, তখন সেই জিনিসটা শেখার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ঠিক আছে, সেটা হতে পারে তুমি রান্না করা শিখছো তোমার মায়ের কাছে, হতে
পারে তুমি ছবি আঁকা শিখছো তোমার বাবার কাছে, হতে পারে তুমি বাইক চালানো শিখছো তোমার বন্ধুর কাছে। যে কোনো কিছু শেখার একটা প্রসেস রয়েছে, যেই প্রসেসের মাধ্যমে আমরা জিনিসটা শিখতে পারি। ঠিক একইভাবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। দেখো, যে কোনো বিষয় শেখার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে। যেমন ধরি অঙ্কের ক্ষেত্রে যদি বলি, তুমি যদি বলো যে অঙ্কের স্যার শুধুমাত্র নোট দিয়ে দিক এইভাবে আর তোমরা বাড়িতে ওটা মুখস্থ করে নেবে, তাহলে কি আমরা কখনো অঙ্ক শিখতে পারবো? স্বাভাবিকভাবে কখনোই পারবো না, তাই তো? কারণ ওটা অন্য কিছু নয়, ওটা অঙ্ক, তাই না? তাহলে অঙ্ককে আমাদের ভালোভাবে শিখতে গেলে অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, খুব সক্রিয় থাকতে হবে, তাই না? ঠিক এটা যেমন একটা প্রসেস, ঠিক সেরকম এটা হচ্ছে শেখার কথা বললাম, তোমরা শিখবে এবং যে টিচাররা শেখাবেন তোমাদের, সেই শেখানোরও কিন্তু প্রসেস কিন্তু রয়েছে। আর যেহেতু ইন ফিউচার তোমরা সবাই টিচার হবে বা হতে চলেছো, তো সেই জন্য তোমাদেরকে দরকার শুধুমাত্র টেট পরীক্ষা পাস করার জন্য নয়, ভালো একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্যও কিন্তু এই প্রসেসটা জানা দরকার, যে ঠিক কি প্রসেসে কোন জিনিসটা শেখালে শিক্ষার্থীরা সহজে কিন্তু বুঝতে পারবে বা ওদের কাছে সহজ হবে। দেখো, তো এটাই হচ্ছে পদ্ধতি বা মেথড। যে কোনো টিচিং, যদি ইংলিশ টিচিং এর মেথড বলে তাহলে সেখানেও সেই একই কথা আমরা মাথায় রাখবো, যে কোন প্রসেসের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংকে আরো সহজতর করা যাবে, শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারবে, সেই বিশেষ পদ্ধতিগুলোই হচ্ছে তোমার টিচিং মেথড। ঠিক আছে, দেখো, শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম নির্ধারণের পর প্রশ্ন হলো কিভাবে এবং কি উপায়ে শিক্ষক বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। ঠিক আছে, যে উপায় উপস্থাপন করবে, আমি যদি তোমাদেরকে বলি, এই যে সুন্দর, সুন্দরকে দেখতে পাচ্ছি আমি কমেন্টের মধ্যে, তো যদি বলা হয় যে সুন্দর বাবু তুমি একটু বাড়ি থেকে কালকে একটু একটা লেসন প্ল্যান রেডি করে নিয়ে আসবে, যে কিসের উপর, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের উপর। তো তারপর কি হবে, তুমি অনলাইনে আমরা সবাই শুনবো, তুমি ওই ব্যাপারটা পড়াবে। ঠিক আছে, তাহলে ওই যে ভাবে সুন্দর উপস্থাপন করবে ওটাকে, সেটাই হচ্ছে সুন্দরের টিচিং প্রসেস। ঠিক আছে, ঠিক সেরকম একজন শিক্ষক কোনো কিছু শেখাবার সময় সেই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করছে। এবার এটার কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে, ১০-১২টা পদ্ধতি কিন্তু রয়েছে, আমরা আস্তে আস্তে সব জানবো। আচ্ছা, এটা একটা লং চ্যাপ্টার, সেই জন্য ১-১.৫ ঘন্টার ক্লাসে সম্ভব নয়, ৩ থেকে ৪ ঘন্টার একটা ক্লাস লাগবে, যেটা মোটামুটি দুটো ক্লাসের মধ্যে আমরা এই প্রসেসের পুরো এটা এ টু জেড কিন্তু কমপ্লিট করে নেব। আর এই ম্যাথ পেডাগোগি পড়াচ্ছি বলে এটা ভেবো না যে শুধুমাত্র এটা ম্যাথ পেডাগোগিতে কাজে লাগবে, এটা কিন্তু ইংরেজি বাংলা সমস্ত ক্ষেত্রেই কাজে লাগবে। দেখো, তাহলে এই যে পদ্ধতি, এটা কি বলা হচ্ছে, দেখো, যে প্রক্রিয়াতে শিক্ষক গণিতের জ্ঞানের সাথে সাথে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ যোগাযোগ ঘটায় তাকেই গণিত শিক্ষণ বলা হয়। ঠিক আছে, গণিতের জ্ঞানের সাথে সাথে কাদের কাদের সম্পর্ক ঘটাচ্ছে, তোমার শিক্ষার্থীদের। এবার দেখো নির্দিষ্ট প্রসেস গুলো কি কি রয়েছে বা মেথড গুলো কি কি রয়েছে। দেখো, এখানে মোটামুটি 10টা মেথডের কথা বলেছি, ঘুরিয়ে ফিরিয়ে এই 10টা মেথড থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে এই 10টা মেথড থেকেই প্রশ্ন আসে, এর বাইরে খুব একটা আসে না। এছাড়াও আমি বলছি, আমি চাই না কখনোই যে কোনো কিছু তোমাদের থেকে হাতছাড়া হয়ে যাক, বা এমন একটা প্রশ্ন 150-র মধ্যে 1 নম্বরও চাই না আমি, যেটা তোমরা না জানার জন্য করে আসতে না পারো। তাই 10টা প্রসেসের বাইরেও আমি আরো কিছু প্রসেস কিন্তু তোমাদের করিয়ে দেবো, আরো কিছু মেথড সম্পর্কে জানাবো। দেখো, তো এই মেথড গুলো জাস্ট এক ঝলকে বুঝে নাও, যারা আজকে প্রথম এই গণিতের পেডাগোগি করছো, এর আগে সেরকম ভাবে গণিতের পেডাগোগি পড়োনি, তাদের ক্ষেত্রে একটু একটু সেই মরীচিকার মতো লাগতে পারে, যে এগুলো কি অবরোহী আরোহী, সংশ্লেষণ বিশ্লেষণ, খেলা, প্রকল্প, সক্রিয়তা, আবিষ্কার, এগুলো কি, তাই না? এগুলো সব হচ্ছে পদ্ধতি, শিক্ষা দানের পদ্ধতি। এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে তুমি শ্রেণীকক্ষে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা, একজন আইডিয়াল টিচারের ভূমিকা পালন করতে পারো এবং শিক্ষা দান করতে পারো। এবার দেখো, আস্তে আস্তে আমরা দেখবো সব থেকে গুরুত্বপূর্ণ এদের মধ্যে যে দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে আরোহী পদ্ধতি, আরেকটা রয়েছে কিন্তু অবরোহী পদ্ধতি। এই পদ্ধতি দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে বারবার প্রশ্ন আসে। তো সর্বপ্রথম আসছে আমাদের আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি? মনে রাখতে হবে একটা জিনিস, একটা জিনিস দেখো, মনে রাখতে হবে, গণিত ছাড়া, দেখো, গণিত ছাড়া বাকি সমস্ত কিছু পাঠদানের শ্রেষ্ঠ পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতিকে বলবো আমরা। কিন্তু গণিত শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি, এইখানেই টুইস্ট আছে। তুমি বাংলার পেডাগজির ক্ষেত্রে, ইংরেজি পেডাগজির ক্ষেত্রে তোমরা পড়ে থাকবে যে ব্যাকরণ শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি
আরোহী পদ্ধতি। গ্রামার টিচিং এর বেস্ট মেথড হচ্ছে ইন্ডাকটিভ মেথড, পড়ে থাকবে। কিন্তু গণিতের মনে রাখবে এখনো অবধি জানা গেছে যেটা, সেটা হচ্ছে কি গণিত টিচিং এর, ম্যাথামেটিক্স টিচিং এর পদ্ধতি সব থেকে ভালো কিন্তু অবরোহী পদ্ধতি। হ্যাঁ, শুনে একটু মনে হতে পারে যে কি বলছেন স্যার, কিন্তু এটাই ঠিক, অবরোহী পদ্ধতি। ঠিক আছে, কারণ কি এটাও আমি ডিসকাস করে দেবো আজকেই। এবার দেখো, সর্বপ্রথম আমরা আরোহী পদ্ধতি সম্পর্কে জানি। আরোহী পদ্ধতি সম্পর্কে জানার জন্য আমরা একটা প্রথমে মজার ছবি দেখব। দেখো, আশা করি এই ছবিটা দেখতে পাচ্ছ। এটা জাস্ট হুট করে আজকে পিপিটিটা রেডি করার সময় মাথায় এলো যে এরকম ভাবে বললে হয়তো স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, সেই জন্য জাস্ট একটু ট্রাই করলাম। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে দেখো দুটো ছবি রয়েছে। এখানে এই যে একটা মাউন্টেন রয়েছে, একটা পর্বত রয়েছে, এই যে একটা মাউন্টেন রয়েছে এবং একজন পর্বত আরোহী রয়েছে, মাউন্টেন ক্লাইম্বার রয়েছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে কি, এই যে ক্লাইম্বার, এর নাম আমি দিয়েছি কি, এর নাম হচ্ছে রাহুল। তো এই রাহুল এ কি মাউন্টেন ক্লাইম্বার, অর্থাৎ পর্বতের মাথায় উঠতে চায় রাহুল। ঠিক আছে, এবার বলো, যারা পর্বতের মাথায় উঠতে চায় তাদেরকে আমরা বাংলায় কি, সরি, পর্বতে, যারা পর্বতে চড়ে তাদেরকে আমরা বাংলাতে কি বলি? পর্বত আরোহী বলি না? পর্বত আরোহী বলি, তাই তো? এবার এই আরোহী থেকে, পর্বত আরোহীর এই যে আরোহী থেকে, এই শুধুমাত্র আরোহীকে কেটে বের করে নাও। ঠিক আছে, শুধুমাত্র আরোহীকে কেটে বের করে নাও, তাহলে আমরা কি পেলাম? আরোহী পেলাম। বেশ, পর্বত আরোহী থেকে আরোহী পেলাম। আরোহী এখানে কে? আরোহী হচ্ছে এই যে রাহুল, হচ্ছে আরোহী। রাহুল তার বাড়ি থেকে এসেছে, তার মা বাবার সাথে ঝগড়া করে কি করবে না, এই পর্বতের উপরে সে উঠবে। পর্বতের উপরে উঠবে, পর্বতের উপরে একটা সুন্দর গ্রাম রয়েছে, সেই গ্রামে সে যাবে, সেখানে দেখবে যে কি রয়েছে। ঠিক আছে, সেই বাহুবলী সিনেমার মতো, তাই না, যে ওই যে জল পর্বতের ওইদিকে কি আছে সেটা দেখার জন্য যেমন বাহুবলী উঠছিল আমাদের, সেরকম ব্যাপার। তো দেখো, এই যে লেখা রয়েছে রাহুল ফ্রম এক্সাম্পলপুর। রাহুল যে গ্রামে থাকতো সেই গ্রামটার নাম ছিল কি? সেই গ্রামটার নাম ছিল এক্সাম্পলপুর। ঠিক আছে, সেই যে ছোটা ভীমে তোমরা দেখেছো ঢোলাকপুর, সেরকমই ব্যাপার। ঠিক আছে, এক্সাম্পলপুর। তো রাহুলের গ্রামের নাম এক্সাম্পলপুর। এক্সাম্পলপুর থেকে রাহুল এসেছে। রাহুল এসেছে, এরপর কি করবে? রাহুল চেষ্টা করছে, রাহুল চেষ্টা করছে এই যে আস্তে 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 ক্লাইম্ব করতে, উপরে উঠতে, হাইকে যেতে আরো, এবং একটা অন্য একটা জায়গায় যেতে, অন্য একটা নগরে যেতে। সেটা কি? ফর্মুলা নগর। ফর্মুলা নগরে রাহুল যেতে চাইছে। ঠিক আছে, ফর্মুলা নগরে রাহুল যেতে চাইছে। দেখো, এই ছবিটা থেকে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরে শুনবে। ফর্মুলা নগর, কারণ কি? কারণ হচ্ছে সে একটা ছোট্ট গ্রামে বসবাস করত, কিন্তু সে পড়াশোনার জন্য একটা হাই ফ্যাসিলিটি শহরে বসবাস করতে চাইছে, সেই জন্য সে ফর্মুলা নগরে যাচ্ছে। ফর্মুলা নগরে যাওয়ার উপায় কি? এই পর্বতকে চড়তে হবে রাহুলকে, এক পা এক পা করে আস্তে আস্তে এই পর্বতের উপরে আরোহণ করতে হবে, পর্বত আরোহী হতে হবে রাহুলকে। এবার বলো, রাহুলের বাড়ি কোথায় ছিল? রাহুলের বাড়ি ছিল এক্সাম্পলপুর। তাহলে আমরা এক্সাম্পলকে কি বলি? উদাহরণ, তাই তো? একদমই তাই, উদাহরণ। উদাহরণ, এবার উদাহরণ থেকে রাহুল শুরু করেছে। রাহুল মানে এখানে কে? রাহুল হচ্ছে পর্বত আরোহী। অর্থাৎ আমরা বলতে পারছি যে আরোহী আরোহণ করতে শুরু করেছে কি থেকে? আরোহী আরোহণ করতে শুরু করেছে এক্সাম্পলপুর থেকে, অর্থাৎ উদাহরণ থেকে। উদাহরণ থেকে সে যাবে কোথায়? তার ডেস্টিনেশন কোথায়? তার ডেস্টিনেশন হচ্ছে ফর্মুলা নগর। ফর্মুলা নগর বা সূত্র। ফর্মুলা মানে কি? আমরা জানি সূত্র, তাই তো? তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে, আরোহী পদ্ধতিতে কি হয়? প্রথমে উদাহরণে আসা হয়। প্রথমে উদাহরণে আসা হয়, উদাহরণ থেকে আস্তে আস্তে যাওয়া হয় কিসের দিকে? উদাহরণ থেকে আস্তে আস্তে কিন্তু যাওয়া হয় সূত্রের দিকে। একটা বৈশিষ্ট্য আমরা পেলাম আরোহী পদ্ধতির, এখান থেকে আমাদের প্রশ্ন আসে, তাহলে আরোহীতে কি হয়? দেখো, উদাহরণ থেকে যাওয়া হয় কোথায়? সূত্রের দিকে, সূত্রে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবার দেখো, এবার দেখো, উদাহরণ এটা বেশি সহজ নাকি সূত্র মুখস্থ করা বেশি সহজ? তোমাদেরকে যদি বলা হয় যে ধরো বীজগণিতের কোনো একটা উদাহরণ দেওয়া হলো, দেখবে যে কোনো জিনিস যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় খুব তাড়াতাড়ি বুঝে যাও না তোমরা, যে কোনো জিনিস। তার মানে কি? আমরা বুঝতেই পারছি উদাহরণ কিন্তু একটু সহজ বেশি। যে কোনো জিনিসকে সহজে বুঝতে স্যাররা কিন্তু উদাহরণ দেওয়া হয়। যেমন ধরো মালভূমি, মালভূমি বুঝতে পারছো না মালভূমির আকৃতি, বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সে
সেটার আকৃতি বুঝতে পারছো না, কিন্তু স্যার যখন বলে দিলেন যে মালভূমি যে টেবিল দেখছো এই টেবিলের মতোই দেখতে মালভূমি, শুধু একটু উঁচু, তখন তুমি কিন্তু মালভূমির আকৃতি সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারলে। বা ধরো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটার আকৃতি কেমন সেই সম্পর্কে তুমি বুঝতে পারছো না। স্যার যখন তোমাকে উদাহরণ দিলেন যে ঘোড়ার খুরের সাথে বা ঘোড়ার খুরের ছবি দেখালেন যে এরকম আকৃতির হয়ে থাকে, তখন তুমি বুঝতে পারলে। তো আমরা জানি উদাহরণ দিলেই যে কোনো জিনিস কিন্তু কি হয়, সহজ হয়ে যায়। তাহলে উদাহরণ মানে কি? উদাহরণ মানে কি? সহজ, তাই তো? সহজ বা সরল। আর বলতো, ছোটবেলায় পড়েছিল তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কার মনে আছে? কার মনে আছে? ঠিক আছে, এই যে এইসব বীজগণিতের সূত্র মনে রাখা কি আদেও কি সহজ ছিল? সহজ ছিল না, অবশ্যই ছিল না। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে জটিল। জটিল, খুব কঠিন মনে রাখা, তাই না? তাহলে এই যে আমাদের আরোহীর আরেকটা বৈশিষ্ট্য পেলাম, এটা সরল থেকে জটিলের দিকে যাচ্ছে। ঠিক আছে, সরল থেকে জটিলের দিকে যাচ্ছে। বেশ, এবার আর একটা জিনিস মনে রাখবে, আর একটা জিনিস মনে রাখবে কি, যে আমি হচ্ছে, আমার নাম কি? আমার নাম হচ্ছে চঞ্চল স্যার, ঠিক আছে? আমি হচ্ছি চঞ্চল। এবার দেখো, তোমাদের মনে রাখবে কি আরেকটা লাইন, জাস্ট আরেকটা লাইন মনে রাখবে, যে অবরোহী আর আরোহী পদ্ধতিটা এতদিন তোমাদের কি হতো, গুলিয়ে যেত, গুলিয়ে যেত। এবার চঞ্চল স্যার কি করলেন তোমাদের? চঞ্চল স্যার কি করলেন তোমাদের? বিশেষ বিশেষ উদাহরণ দিলেন। বিশেষ উদাহরণ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, রাহুলের উদাহরণ, পর্বতের উদাহরণ দিলাম, বিশেষ উদাহরণ দিলাম। ঠিক আছে, এবার আমি যে বিশেষ বিশেষ উদাহরণ তোমাদের দিলাম, সেজন্য কি তোমরা আর ভুলছো না। তো এই যে কথাটা মনে রাখবে, বিশেষ উদাহরণ, মনে রাখবে উদাহরণ সবসময় বিশেষ হয়। ঠিক আছে, উদাহরণ সবসময় বিশেষ হয়। তাহলে যেটাই উদাহরণ সেটাই কি? বিশেষ। বিশেষ। আর বিশেষের অপোজিট ওয়ার্ড কি? সাধারণ। তাহলে যেটাই সূত্র সেটাই হচ্ছে আমাদের সাধারণ। ঠিক আছে, তাহলে আরোহীর আরেকটা বৈশিষ্ট্য পেলাম, এটা বিশেষ থেকে সাধারণের দিকে যায়। ওকে, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। দেখো, তাহলে কি কি পেলাম আমরা? আরোহী পদ্ধতি উদাহরণ থেকে সূত্রের দিকে যাচ্ছে। এই যে উদাহরণ নগর, এক্সাম্পল পুর, এক্সাম্পল থেকে, ইংরেজি পেডাগজিতে কিন্তু এক্সাম্পল থাকবে, ঠিক আছে, এক্সাম্পল টু ফর্মুলা। ওকে, তাহলে এক্সাম্পল, এক্সাম্পল মানে উদাহরণ, এটা আমরা সবাই জানি মোটামুটি, তাই তো? তাহলে এই যে রাহুল পর্বতে উঠতে এসছে এক্সাম্পলপুর থেকে, উদাহরণপুর থেকে, তার ডেস্টিনেশন কোথায়, তার গন্তব্য কোথায়, সে যাবে কোথায়? ফর্মুলা নগর, একটা বড় নগর যেখানে সে থাকতে চাইছে পড়াশোনার জন্য। তাহলে রাহুল যাচ্ছে পর্বত আরোহী, রাহুল হচ্ছে পর্বত আরোহী, আরোহণ করছে কি থেকে কিসে? উদাহরণ থেকে, উদাহরণ থেকে সূত্রে আরোহণ করছে। তাহলে এটা হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। প্রথমে উদাহরণ দেওয়া হয়, পরে সূত্র দেওয়া হয়। যেমন কি, যে কোনো জিনিস বোঝানোর আগে বারবার বারবার উদাহরণ দিয়ে দেখানো হয়, বারবার উদাহরণ দিয়ে দেখানো হয়। যেমন সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, যেমন ধরো বলা হলো পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, তাই না, অভিক্ষা অভিযুক্ত ইক্ষা, এরকম ভাবে একাধিক উদাহরণ দেওয়া হলো। তারপরে তোমাকে সূত্রটা বলা হলো, সন্ধির যে একাধিক সূত্র থাকে সেই সব সূত্রগুলো তোমাকে তারপরে বলা হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে উদাহরণ দিচ্ছে, তারপরে সূত্রের দিকে যাচ্ছে, অর্থাৎ উদাহরণ থেকে সূত্রের দিকে যাচ্ছে, এটাই আরোহী পদ্ধতি। এবার তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি? আরোহী পদ্ধতিতে কোন শিক্ষাদান সব থেকে বেশি সার্থক হয়? মনে রাখবে, ব্যাকরণ শিক্ষাদান। ঠিক আছে, ব্যাকরণ, যে কোনো ভাষার ব্যাকরণ শিক্ষাদানের সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি হলো এই আরোহী পদ্ধতি। কিন্তু গণিত শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু অবরোহী পদ্ধতি ভালো বেশি। ঠিক আছে, এবার আরোহী পদ্ধতির অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলোও জানবো। আচ্ছা, আশা করি একটু এবার কমেন্টে তোমরা একটু জানাও, এই যে এই ছবিটার মাধ্যমে যেটুকু বোঝাতে চাইলাম, আরোহী পদ্ধতির এই যে তিনটে বৈশিষ্ট্য, এইটা জাস্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। ওকে, একটু জানাও দেখি। ক্লিয়ার, শিউলি বলছে ক্লিয়ার, শিবব্রত বলছে দারুণ ক্লাস স্যার, তনুশ্রী হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে ভেরি গুড, মৌ ক্লিয়ার, ভেরি গুড, পূজা পাল ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, রুদ্র, সুজিত, নিশিত, লিপিকা, দোয়েল, সুশান্ত, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। অনির্বাণ, অরিজিৎ, স্পন্দন, সুশান্ত, বিশ্বজিৎ, তিথিলতা,
ওকে, বেশ ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। তাহলে এরপরে আমরা দেখো আস্তে আস্তে এবার দেখো এই যে ছবি দিয়ে বোঝালাম না, এতে দেখো অনেকটা সুবিধা হয়েছে তোমাদের। এবার দেখো আস্তে আস্তে যেই পড়বো না, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সবকিছু যেন জলের মতো ভেসে আসবে তোমাদের চোখের সামনে। দেখো আরোহী পদ্ধতি এবার আসছি। দেখো এই পদ্ধতিতে প্রথমে শিক্ষার্থীদের সামনে উদাহরণ স্থাপন করা হচ্ছে। তাহলে আমরা দেখছিলাম প্রথম রাহুল কোথায় থেকে এসেছিল, উদাহরণপুর থেকে, এক্সাম্পলপুর থেকে। তাহলে প্রথমে শিক্ষার্থীদের কাছে উদাহরণ দেওয়া হয় প্রথমে। দেখো এরপরে তারপর তার ভিত্তিতে নিয়ম তৈরি করা হয়। নিয়ম মানে কি, সেটাই তো সূত্র, সেটাই তো সূত্র, সেটাই তো ফর্মুলা, তাই না? সেটাই তো ফর্মুলা। তাহলে ফর্মুলা তৈরি করা হয়। যেমন সাইকেলের চাকা হলো বৃত্তের ধারণা। তো বৃত্ত কি, বৃত্ত কি, বৃত্ত কি, তাই না? এর একাধিক সংজ্ঞা পাবে, যে একটি কেন্দ্রকে কেন্দ্র করে, একটি কেন্দ্রকে কেন্দ্র করে সমান পরিধি বিশিষ্ট যে ক্ষেত্র, সেটাই হচ্ছে বৃত্ত। এরকম বা আরো একাধিক বিভিন্ন ভালো ভালো লেখকের বইয়ে আরো কঠিন কঠিন ভাষায় আরো অনেক ভালো করে পাবে সংজ্ঞা। এবার দেখো একটা ক্লাস 1 বা 2, ধরো ক্লাস 3 তে পড়ে, তো সেই শিশুকে যখন বৃত্তের ধারণা দিতে গিয়ে তুমি এইসব বলবে, কেন্দ্রগামী বিন্দু, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, এইসব যখন বলবে, ক্ষেত্র, সামতলিক ক্ষেত্র, এইসব তার মাথায় ঢুকবে না। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে তখন কি, তখন দেখো প্রথমে আমরা সাইকেলের চাকার তুমি উদাহরণ দিলে, যে দেখো বাবু সাইকেলের চাকা দেখেছো তো, সাইকেলের চাকা দেখেছো, ভেরি গুড। মোটর বাইকের চাকা দেখেছো, ভেরি গুড। ঠিক আছে? এই যে ব্যাপারগুলো দেখছো, এই যে 1 টাকার কয়েন দেখছো, ভেরি গুড। তো এই যে ব্যাপারগুলো দেখছো, এই যে ব্যাপারগুলো দেখছো, তো এগুলোই হচ্ছে কি, এগুলোই হচ্ছে বৃত্তের উদাহরণ। ঠিক আছে? এগুলোই হচ্ছে বৃত্তের উদাহরণ। তো তুমি প্রথমে বৃত্তের উদাহরণ দিলে, এরপরে যখন বৃত্ত সম্পর্কে তাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল, তখন তুমি আস্তে আস্তে দেখলে যে চলো এবার দেখি তো বইয়ের মধ্যে কি লেখা আছে। ঠিক আছে? বইয়ের মধ্যে কি লেখা আছে, যেমন আমি তোমাদের এখন প্রথমে ছবি দেখি সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি পিপিটিতে আমাদের কি লেখা আছে। ঠিক আছে? তাহলে আরোহী পদ্ধতিতে আমরা প্রথমে উদাহরণ দেব, তারপরে আমরা কিন্তু সংজ্ঞা বা সূত্র বা ফর্মুলার দিকে যাব। আচ্ছা, এবার দেখো এর যে বৈশিষ্ট্যগুলো লেখা রয়েছে, উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যায়। অবশ্যই রাহুল প্রথমে উদাহরণে পা দিয়েছিল, তারপর একদম মাথায় ছিল সংজ্ঞা বা ফর্মুলা। ঠিক আছে? বিশেষ থেকে সাধারণ, যে কথাটা বললাম তোমাকে, কি, যে চঞ্চল স্যার বিশেষ উদাহরণ দিয়ে আমাদের আরোহী পদ্ধতি বুঝিয়েছেন। অর্থাৎ উদাহরণ মানেই সেটা বিশেষ, উদাহরণ কখনো সাধারণ হয় না, উদাহরণ সবসময়তেই বিশেষ। ঠিক আছে? স্পেশাল এটা। ঠিক আছে? তো বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছে আরোহী পদ্ধতি। আর কি, মূর্ত এবং বিমূর্ত, মূর্ত এবং বিমূর্ত মনে রাখবে। এই যে শিক্ষার ক্ষেত্রে মূর্ত জিনিস, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই সহজ, আর বিমূর্ত জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা একটু কঠিন। যেমন কি মূর্ত আর বিমূর্তের ব্যাপারটা কি, মূর্ত অর্থাৎ মূর্তি। এই যে সরস্বতী পুজো পুজো হলো, তো মা সরস্বতীর মূর্তি সবাই দেখেছো, তো সেটা হচ্ছে মূর্ত, যেটাকে আমরা টাচ করতে পারবো। ঠিক আছে? যেটাকে টাচ করতে পারবো, যেটা সম্পর্কে আমরা জানতে পারবো, ধরে ছুঁয়ে দেখতে পারবো, সেগুলো হচ্ছে মূর্ত। কিন্তু বিমূর্ত কোনগুলো, যেগুলোকে আমরা টাচ করতে পারবো না, হ্যাঁ, যার কোনো মূর্তি নেই, মেন কথা, যার কোনো মূর্তি নেই, যার কোনো স্ট্যাচু নেই। ঠিক আছে? সেটাই হচ্ছে বিমূর্ত। সহজ ভাষায় ধরে রাখবে। তাহলে আমরা কোনটা বেশি সহজ, ধরো একটা শিশুকে তুমি বললে যে বাবু 6+4 = কত হয়। ধরো সে ক্লাস 1-এ ভর্তি হয়েছে বা হয়নি, তো সে যোগ জানে না, সে কেবল গুনতে শিখেছে 1 2 3 4 করে, সে বলতে পারবে না। কিভাবে বলবে, সে তো যোগ জানে না, যে 6 আর 4 কত হয় সেটা তো বলতে পারবে না। তাহলে এবার দেখো, যখন তুমি বিমূর্ত চিন্তন করতে তাকে বলছো, অর্থাৎ যখন মাথায় মাথায় তাকে ক্যালকুলেশন করতে বলছো, মাথায় মনে মনে ভেবে বল যে 6 আর 4 কত হয়, সে কিন্তু বলতে পারছে না। কিন্তু সে গুনতে জানে, 1 2 3 4 করে গুনতে জানে। এবার তুমি কি করলে, তুমি তাকে কি করলে, যে কলম দিলে, এইদিকে 6টা কলম দিলে, এইদিকে 4টে কলম দিলে। এবার বললে যে আচ্ছা বাবু, এবার এই কলমগুলোকে গোনো এবং বলো মোট কটা কলম রয়েছে। এদিকে 6টা কলম, আর এই দেখো তোমার বোনের কাছে 4টে কলম রয়েছে। তো দু জায়গার কলমই তোমাকে দেওয়া হলো, তুমি গুনে বলো তো তুমি কটা কলম পেলে। সে কিন্তু খুব সহজে 1 2 করে গুনে কিন্তু বলবে যে মোট এখানে 10টা কলম রয়েছে। এবার দেখো দুই ক্ষেত্রেই কিন্তু ক্লাস কিছুক্ষণ স্টপ হয়ে গেছিল, হতে পারে দোয়েল তোমার হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা দেখো, কিছু তো এখানে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু যোগের ধারণা পেলাম। এখানেও শিশু যোগ করলো যখন কলমগুলো গুনলো, আর এখানেও কিন্তু যোগেরই ধারণা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু এই ক্ষেত্রে সে পারলো না, এই ক্ষেত্রে সে পারলো কেন? কারণ শিশু এখনো বিমূর্ত চিন্তা করতে শেখেনি,
11 বছর বয়সের পর থেকে শিশু বিমূর্ত চিন্তা করতে শেখে, সিডিপিতে আমরা পড়বো এগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে সে এখনো বিমূর্ত চিন্তা করতে শেখেনি বলে এখানে ক্ষেত্রে কিন্তু সে বিফল হলো, কিন্তু এখানে সাকসেস হলো, কারণ কি জিনিসটা মূর্ত রয়েছে, এই জন্য এখানে সাকসেস পেলো, সে গুণে সঠিক বলতে পারলো। তাহলে কোনটা বেশি সহজ? অবশ্যই এই যে মূর্ত, এই জিনিসটা বেশি সহজ। দেখবে ছোট বাচ্চাদেরকে যখন তোমরা যারা টিউশন পড়াও, দেখবে ক্লাস 1-এ কেবল ভর্তি হয়েছে, বা ছোট বাচ্চাকে যখন যোগ শেখাও তখন এরকম ভাবে শেখাও না, ধরো 4 আর 3 এর সাথে 7-এর যোগ দিয়েছো, বা ধরো এরকম। তো এখানে 3টে দাগ দেবে, তারপরে এদিকে 7টা দাগ দেবে, তারপরে মোট গুণে লিখবে 10-এর শূন্য, ঠিক আছে? হাতে থাকবে 1, এখানে 1 দেবে, এখানে 4 দেবে, এখানে 2 দেবে, মোট গুনবে, এখানে 7। এরকম ভাবে আমরা শেখাই তো। একদম। তার মানে কি দেখো, আমরা বিমূর্ত ধারণাকে কিন্তু মূর্ত করে দিতে চাইছি। অর্থাৎ সে কিন্তু মনে, মনে গুনতে পারবে না এখন যে 7 আর 3 এ 10, হ্যাঁ? 10, 4, 2 আর 1 এ হচ্ছে 7। সে মনে, মনে গুনতে পারবে না। কিন্তু সেই বিমূর্ত চিন্তা যেহেতু সে করতে পারছে না, সেইজন্য ব্যাপারটাকে মূর্ত করে দিচ্ছ তুমি। সেইজন্য তুমি এখানে দাগ কেটে মূর্ত আকার দিচ্ছ এগুলোকে, যাতে সে হাতে করে গুনতে পারে, ধরে চোখে দেখতে পায়। যেটাকে দেখতে পায়, যেটাকে ছুঁতে পারবো, সেগুলোই তো মূর্ত, তাই না? তাহলে এই আরোহী পদ্ধতিতে মূর্ত থেকে বিমূর্তের দিকে যাবে, সরল থেকে কিসের দিকে যাবে? সরল থেকে জটিলের দিকে যাবে, সহজ থেকে কঠিনের দিকে যাবে, ঠিক আছে? তাহলে এই যে মেইন প্রশ্ন যেখান থেকে আসবে এই 4টে থেকে, উদাহরণের থেকে সংজ্ঞার দিকে যায়, বিশেষ থেকে সাধারণ, মূর্ত থেকে বিমূর্ত, সরল থেকে জটিল, এই 4টের দিকে যায়, ঠিক আছে? একদম সুজাতা, যেগুলোকে আমরা চোখে দেখতে পারবো, অথবা হতে পারবে যে আমরা অনুভব করতে পারবো, হ্যাঁ, আমরা ধরতে পারবো, ছুতে পারবো, সেগুলো সবই মূর্ত জিনিস। একদম, ভেরি গুড। চলো, এবার দেখো এই পদ্ধতির 3টে কাজ করা হয়। কি কি হয় এই পদ্ধতির মাধ্যমে? দেখো, নির্দিষ্ট থেকে সাধারণের দিকে যাওয়া যায়, নির্দিষ্ট থেকে সাধারণ। আর কি হয়? জানা থেকে অজানার দিকে। এবার বলো উদাহরণ। উদাহরণটা আমরা সবাই জানি, উদাহরণ আমাদের সবার পক্ষেই জানা। এবং অজানা কি? অজানা একটা ফ্যাক্ট, ঠিক আছে? ধরো মালভূমি, দাঁড়াও আমি একটু ক্লিয়ার করে নিই পেজটা। ধরো মালভূমির ধারণা তোমাদের দেওয়া হচ্ছে, মালভূমি। তো আমি বলছি, জাস্ট একজনের নাম নিচ্ছি, শিউলি। শিউলি কিন্তু মালভূমির ধারণা বুঝতে পারছো না। তো সেই ক্ষেত্রে তোমার জিওগ্রাফি টিচার কি করলেন? শিউলিকে প্রথমে অনেক চেষ্টা করলেন মালভূমির ধারণা দেওয়ার, শিউলি কোনো মতেই মালভূমি বুঝতে পারছে না। এবার শিউলিকে দেওয়া হলো কি? টেবিল। তো শিউলিকে একটা টেবিল দেখানো হলো, দিয়ে বলা হলো এই দেখো টেবিল তো এরকমই অনেকটা মালভূমি দেখতে, এরকম উঁচু হয়, ঠিক আছে? তখন শিউলির মধ্যে মালভূমির কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হলো। তাহলে বলো, আমরা এখানে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে গেলাম, অবশ্যই সে তো বটেই। কিন্তু শিউলি, শিউলি কোনটাকে জানতো? মালভূমি কি সে কি জানতো? জানতো না, সেই জন্য যে সে বুঝতে পারেনি মালভূমি কি, শিউলি কিন্তু জানতো না। কিন্তু টেবিল জিনিসটা কি বা এটা কেমন সেটা শিউলি জানতো, যে কারণে আমরা জানা জিনিসটাকেই আবার প্রয়োগ করলাম। সেই জন্য শিউলি কিন্তু খুব সহজে মালভূমি বুঝতে পারলো, ঠিক আছে? তাই উদাহরণ সবসময় জানা জিনিস থেকে দিতে হবে, জানা জিনিস থেকে সবসময় উদাহরণ দিতে হবে। তো জানা থেকে অজানা, এটা হচ্ছে কিন্তু এই পদ্ধতির বৈশিষ্ট্য। উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যাওয়া যায়, এটা তো আমরা প্রথমেই পড়লাম। ওকে, এবার দেখো এই পদ্ধতির কয়েকটা বৈশিষ্ট্য দেখবো। দেখো, আশা করি আমি যতদূর বলেছি বা যতটা ডিটেলসে তোমাদের বললাম বৈশিষ্ট্য, আশা করি তোমাদের আর মুখস্থ করার দরকার হবে না, তোমরা নিজেরাই বলতে পারবে বা নিজেরা বানিয়ে বলতে পারবে। দেখো, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, অবশ্যই এটা কিন্তু পজিটিভ পদ্ধতি, শিশু শিক্ষার ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতেই পারে। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, এই পদ্ধতিতে মুখস্থ ও গৃহকাজের উপর বেশি চাপ থাকে না। এখানে কেউ বলে না যে এই যে 10 পেজ থেকে 50 পেজ অবধি মুখস্থ করে আসবে, ছুটি পড়া গ্রীষ্মকালের, গ্রীষ্মের শেষে ছুটি যখন স্কুল খুলবে তখন ধরবো, এরকম কিন্তু বলা হয় না, ঠিক আছে? এর ওপর মুখস্থ মনে রাখবে, যে কোনো শিখন পদ্ধতিতে যখন মুখস্থ ব্যবস্থা বা রোট মেমোরাইজেশন এর উপর জোর দেওয়া হবে সেটাই খারাপ, ঠিক আছে? শিশুকে কখনোই রোট মেমোরাইজেশনের উপর জোর দেওয়া যাবে না। গৃহকাজ এক গাদা করে যখন হোমওয়ার্ক দেওয়া হবে সেই জিনিসটাও খারাপ, ঠিক আছে? এগুলো সব খারাপ। দেখো, তৃতীয়ত আসছে জীবনে ব্যবহারিক এবং উপকারী পদ্ধতি হচ্ছে এই আরোহী পদ্ধতি। এর মাধ্যমে শিশু নিজের কাজ করার ক্ষমতা গড়ে ওঠে, শিশু সবসময় কৌতূহলী থাকে, হ্যাঁ? আর কি এই পদ্ধতি দ্বারা শিক্ষার্থীর মানসিক ক্ষমতার উন্নতি ঘটে, অবশ্যই তার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, তার বৌদ্ধিক চিন্তা ভাবনার বিকাশ ঘটবে। দেখো, এর মাধ্যমে শিশুর মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি হবে। একদম, যখন তাকে বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হবে যে এই দেখো 5টা ইট, আর এই দেখো 2টো ইট,
ঠিক আছে, মোট কটা ইট হলো, এরকম ভাবে যখন তাকে উদাহরণ দিয়ে দিয়ে কেউ বোঝাবে তখন কিন্তু সে অনেক বেশি ইন্টারেস্ট পাবে এই যোগ বিয়োগ এগুলো কিন্তু শিখতে। ঠিক আছে, দেখো এই পদ্ধতি পর্যবেক্ষণ, চিন্তন এবং পরীক্ষণের উপর প্রতিষ্ঠিত। পর্যবেক্ষণ, চিন্তন এবং পরীক্ষণের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ এটা পর্যবেক্ষণ, চিন্তন এবং পরীক্ষণ, অর্থাৎ সায়েন্টিফিক মেথড কিন্তু এটা। তাহলে আশা করি এখান থেকে ধারণা পেলে একটু তোমরা। এবার বলো এখান থেকে তোমাদের কি মনে হচ্ছে, এই যে আরোহী পদ্ধতি আছে, এই যে আরোহী পদ্ধতি আছে সেটাকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা ভালো নাকি খারাপ, কোনটা একটু কমেন্টে জানাও। একদম, ইন্ডাকটিভ মেথডে অবশ্যই স্টুডেন্ট অ্যাক্টিভ থাকবে শিউলি, ভেরি গুড, স্টুডেন্ট অবশ্যই অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, হাসিনুর হক বলছে ভালো, বাকিদের কি মনে হচ্ছে একটু বলো। সুজাতা বলছে ভালো, উমি সালমা বলছে ভালো, দোয়েল বলছে ভালো, মৌ, পূজা সবাই বলছো ভালো। একদমই তাই, এটা কিন্তু একটা পজিটিভ, মনে রাখবে এই যে ভালো খারাপ এই কনসেপ্টটা কেন বলছি, পেডাগজিতে এমন বেশ কিছু কনসেপ্ট নিজেদের মাথার মধ্যে রাখতে হয়, কোনটা পজিটিভ ওয়ার্ড কোনটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে পেডাগজির একাধিক প্রশ্নের উত্তর অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমি সব শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। চলো, আশা করি তাহলে ক্লিয়ার হলো, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে এই পদ্ধতি প্রয়োগ করা কিন্তু ভালো, তাই তো, এই পদ্ধতি প্রয়োগ করা কিন্তু ভালো। হ্যাঁ, আর স্টুডেন্ট কিন্তু অবশ্যই এখানে অ্যাক্টিভ থাকবে। এই পদ্ধতি ইন্ডাকটিভ মেথড যখন আমরা ইউজ করছি তখন যে স্টুডেন্ট সেও কিন্তু অ্যাক্টিভ থাকছে, আবার যিনি টিচার থাকছেন তিনিও কিন্তু অ্যাক্টিভ থাকছেন। ঠিক আছে, তিনিও অ্যাক্টিভ থাকছেন, এটাই কিন্তু বৈশিষ্ট্য। চলো নেক্সট যাওয়া যাক। এবার এই পদ্ধতি যেমন দেখো, যেমন যেমন কি যেমন সব জিনিসের সুবিধা অসুবিধা আছে, যেমন প্লাস্টিকের পলিথিন ব্যাগ, সেটারও কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে, তেমন পদ্ধতি, শিক্ষণ পদ্ধতিরও তাই, বেশ কিছু পদ্ধতির কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আমরা দেখতে পাবো। যেমন কি দেখো অসুবিধা, এই পদ্ধতির অসুবিধা কি 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 খারাপ দিক রয়েছে। তো দেখো প্রথমত যেটা বললাম বা যেটা আমরা বুঝতে পারছি, এই পদ্ধতিতে টাইম কিন্তু অনেক বেশি লাগবে। ঠিক আছে, সব কিছুকে যদি শিক্ষার্থীদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানো হয় সব কিছুকে, তাহলে টাইম কিন্তু খুব বেশি লাগবে, টাইম কিন্তু বেশি লাগবে। তো এটা একটা মেন অসুবিধা। দ্বিতীয়ত দেখো, দেখো এটি একটি ধীর পদ্ধতি এবং এবং আরো বেশি সময় নেয়, আরো প্রচেষ্টার প্রয়োজন, আরো চিন্তার প্রয়োজন। আচ্ছা, ফলাফল সম্পূর্ণ সত্য নয়, কখনো কখনো ছাত্ররা পৌঁছায় ভুল সিদ্ধান্তে। যেমন ধরো একজন টিচার সে অন্য কিছু একটা অ্যাজাম্পশন করতে বললো, উদাহরণের জন্য ছাত্র অন্য কিছু অ্যাজাম্পশন করে ভুল হয়ে গেল তার। ঠিক আছে, সেরকম অনেক প্রবলেম হয়, সমস্ত বিষয়ের জন্য এই পদ্ধতি কার্যকর হয় না। হ্যাঁ, যেমন অঙ্কের ক্ষেত্রেই, অঙ্কের ক্ষেত্রে কি উদাহরণ দেবে বলো, কি উদাহরণ দেবে, ছোট বাচ্চাদেরকে না হয় যোগ বিয়োগ শেখানো যায়, তোমাকে যখন বীজগণিতে সরল শেখানো হবে, তুমি যদি শিখতে না পারো সেখানে টিচার কিভাবে উদাহরণ দিয়ে শেখাবে, তাই না? তো এক্ষেত্রে মেন প্রবলেম এটাই যে সব বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিকে প্রয়োগ করা যায় না, স্পেসিফিক কিছু বিষয় রয়েছে বা স্পেসিফিক কিছু বিষয়, স্পেসিফিক কিছু টপিক রয়েছে যেগুলোতে কিন্তু এই পদ্ধতিকে আমরা প্রয়োগ করতে পারবো। চলো নেক্সট দেখা যাক অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড, এটারই ইংরেজি নাম হচ্ছে ডিডাকটিভ মেথড। অর্থাৎ মনে রাখতে হবে আরোহী যা যা দেখেছি অবরোহী সম্পূর্ণ বিপরীত সবকিছু। ঠিক আছে, অবরোহীর একদম বিপরীত, আর এই ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতির মাধ্যমে গণিত পাঠদান কিন্তু অনেক বেশি সহায়ক হয়, এটা জেনে রাখবে। দেখো এই পদ্ধতিটি আরোহী পদ্ধতির বিপরীত। হুম, আচ্ছা, এখান থেকে দেখবে 22 সালে একটা প্রশ্ন এসেছিল, এটা কিন্তু নীরস পদ্ধতি। ওকে, মনে রাখবে এটা কিন্তু নীরস পদ্ধতি, অর্থাৎ এর মধ্যে শিক্ষার্থীরা মজা পায় না, মজা পায় না। ঠিক আছে, তারা আনন্দ উপভোগ করে না, আনন্দের সহিত পাঠদান উপভোগ করতে পারে না। ঠিক আছে, জয়ফুল লার্নিং হয় না। ওকে, দেখো এই পদ্ধতি আরোহী পদ্ধতির বিপরীত। এই পদ্ধতিতে প্রথমে সংজ্ঞা বা সূত্র নির্দেশনা দেওয়া হয়। 22 সালে যে প্রশ্নটা এসেছিল 2022 ডেটে, সেটা হচ্ছে যে নিচের কোনটি নীরস পদ্ধতি, অবশ্য দুটো অপশন দিয়েছিল, দুটোই নীরস, যেখানে পরবর্তীতে দুটোতেই অ্যান্সার ওরা নাম্বার দিয়েছিল। ঠিক আছে, তো মনে রাখবে অবরোহী পদ্ধতি কিন্তু নীরস পদ্ধতি। দেখো তারপর তা সত্য বলে প্রমাণিত হয়, যেমন আগে বৃত্তের সংজ্ঞা,
আগে বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র এগুলো কি আগে মুখস্থ করানো, তারপরে সাইকেলের চাকাটাকে দেখানো। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আগেরটা যেটা হলো তার সম্পূর্ণ বিপরীত পদ্ধতি এটা। দেখো নিয়ম থেকে উদাহরণের দিকে যাওয়া যায়। হ্যাঁ, ওটা কি ছিল? উদাহরণ থেকে নিয়ম বা এক্সাম্পল থেকে ফর্মুলার দিকে। এটা আছে প্রথমে ফর্মুলা তারপর এক্সাম্পল। ওই ছবিটাকে ভাববে, ওই ছবিটা হচ্ছে আরোহী, ওই ছবিটার বিপরীত যা কিছু আসবে কনসেপ্ট, সমস্ত বিপরীত কনসেপ্ট হচ্ছে অবরোহীর কনসেপ্ট। দেখো দ্বিতীয়ত আসছে সাধারণ থেকে বিশেষের দিকে যায়। ওটা কি বলেছিলাম? বিশেষ বিশেষ উদাহরণ, অর্থাৎ বিশেষ থেকে সাধারণ। এটা হচ্ছে সাধারণ থেকে বিশেষ। ঠিক আছে, অর্থাৎ সাধারণ মানে কি, বিশেষ মানে কি, আমরা বললাম যে বিশেষ উদাহরণ দিয়ে স্যারটাকে বোঝালেন বিশেষ মানে উদাহরণ, বিশেষ মানে উদাহরণ। আর সাধারণ মানে কি? সাধারণ মানে আমরা জানলাম সূত্র, সাধারণ মানে সূত্র, তাহলে এটা যায় সূত্র থেকে উদাহরণে, আর ওটা গেছিল উদাহরণ থেকে সূত্রে। তাই সাধারণ থেকে বিশেষের দিকে যায়, বিমূর্ত থেকে মূর্তের দিকে যায়, আর ওটা গেছিল কি মূর্ত থেকে বিমূর্তের দিকে। এবার যেটা মনে রাখতে হবে এখানে তোমাদের সেটা হচ্ছে এই যে অবরোহী পদ্ধতি রয়েছে, এই ক্ষেত্রে স্টুডেন্ট স্টুডেন্ট অ্যাক্টিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তারা থাকে না বা মজা পায় না। জয়ফুল লার্নিং কিন্তু হয় না। ঠিক আছে, জয়ফুল লার্নিং হয় না, সাফিসিয়েন্ট জয়ফুল লার্নিং এখানে হয় না, মনে রাখবে। চলো, তেমনি এর কিছু আবার সুবিধা রয়েছে। এর কিছু সুবিধাও রয়েছে, এর কিছু অসুবিধাও রয়েছে, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো এই পদ্ধতি যুক্তিসম্মত এবং সংক্ষিপ্ত। আগের পদ্ধতিতে যেটা দেখলাম যে সময় অনেক বেশি লাগছে, কিন্তু এই পদ্ধতিতে কি হচ্ছে, সময় কিন্তু অনেক কম লাগছে। কম সময়ে, মনে রাখবে, কম সময়ে বেশি ডাটা দেওয়া যায়, বেশি তথ্য দেওয়া যায়, কম সময়ে বেশি তথ্য দেওয়া যায়। ঠিক আছে, ধরো একদম হুড়হুড় করে কোন একজন টিচার এসে সবকিছু বলতে শুরু করলেন, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, স্বাভাবিকভাবে সে অনেক বেশি তথ্য দিতে পারবেন, তাই না? ধরো কাস্ট ভূমিরূপ সম্পর্কে তোমাদের জিওগ্রাফি টিচার তোমাদের বোঝাচ্ছেন, তো তোমাদেরকে যদি ছবি দেখিয়ে বা কোনো ভিডিও দেখিয়ে প্রজেক্টরের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, তাহলে সময় অনেক বেশি লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন তিনি একদম শুধু মানে বক্তৃতার মতো বলে যাবেন, তোমরা জাস্ট শুনে যাবে, তাহলে 1 ঘন্টার ক্লাসেই একদম কাস্ট ভূমিরূপ কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই না? তাহলে দেখো এই পদ্ধতিতে ছাত্র খুব অল্প সময়ে বেশি পঠন পাঠন করতে পারে। কিন্তু মনে রাখবে এটাই যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট বা প্রথম সারির ছাত্রছাত্রী, যারা প্রথম সারির অর্থাৎ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, মোটামুটি ভালো ভালো ছাত্রছাত্রী বলতে পারি এই পের্সপেক্টিভে, যে তারা ভালো পড়াশোনা করে, ঠিক আছে, তারা উপকৃত হয়। কিন্তু যারা একটু কম মেধাবী বা একটু পিছিয়ে পড়া, তারা কিন্তু কিছুই বুঝতে পারে না। ঠিক আছে, দেখো ডিডাক্টিভ পদ্ধতিতে শিক্ষাদান সহায়ক বলে প্রমাণিত হয় সংখ্যাতত্ত্ব এবং বীজগণিত। ঠিক আছে, এই যে গণিতের এই শাখাগুলো এই ডিডাক্টিভ পদ্ধতিতে শেখালে ভালো হয় বলে মনে করা হয়। দেখো কম শ্রম এবং কম সময়ে সময় সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে টিচারের পরিশ্রম কম লাগে। দেখো তুমি ধরো টিচার হয়েছো, তুমি সবকিছুকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছ, বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করছো, এখানে ওখানে স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করছো বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে তোমারও পরিশ্রম বেশি হবে, আবার সময়ও কম লাগবে। কিন্তু তুমি যদি জাস্ট চেয়ার টেবিলে বসে বসে শুধু বলে দাও যে এটা হচ্ছে মালভূমি, এই এই মালভূমির বৈশিষ্ট্য, দেখো তোমারও পরিশ্রম কম হলো, আবার খুব অল্প সময়ে বেশি পরিমাণের জ্ঞান কিন্তু তুমি স্টুডেন্টদেরকে দিতে পারলে। এবার তারা কতটা নিতে পারলো সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে কম শ্রম, টিচারের শ্রম কম হয়, টিচারের এই শ্রম কিন্তু অবশ্যই টিচারের। ঠিক আছে, এবং সময় সংরক্ষণ হয়, অল্প সময়, দেখবে 40 মিনিটের ক্লাসের মধ্যেই মনে হয় কি যে একদম সমস্ত কিছু স্যার একদম করিয়ে দিয়েছেন, তাই না? স্কুলের মধ্যে যখন পড়তাম আমরা। দেখো স্মৃতিশক্তি বিকশিত হয়, শুনে মনে রাখতে হয় তো, তাই না? শুনে মনে রাখতে হয়, তো সেই ক্ষেত্রে ব্যাপারগুলো স্মৃতির মধ্যে আবদ্ধ হয়। স্বল্পস্থায়ী স্মৃতি এরকম একাধিক ভাগ রয়েছে, আস্তে আস্তে জানবো। তো স্মৃতিশক্তি বিকশিত হয়। দেখো এটি একটি নিরস পদ্ধতি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা থেকে 2022 সালে এসেছিল। এটি একটি নিরস পদ্ধতি, গণিত শিক্ষাদান করা উচিত এই অবরোহী পদ্ধতি অনুযায়ী, মনে রাখবে। তাহলে নিরস কেন বলা হচ্ছে? দেখো এখানে উদাহরণ নেই। দেখো তোমাদের কখন বেশি মজা লাগবে, একটা জাস্ট বাস্তবিক ভাবো, যখন স্যার কোনো উদাহরণ দিয়ে পড়াবেন, সেই পড়াটা বুঝতে অনেক বেশি আনন্দ লাগবে বা ভালো লাগবে বা সহজ লাগবে। কিন্তু স্যার যখন কোনো উদাহরণ দেবেন না, জাস্ট জাস্ট ধরো মুখে বলে যাবেন এবং তোমরা শুনে যাবে, তাহলে সেটাই কি খুব বেশি আনন্দ বা জয়ফুল লার্নিং কি তোমাদের হবে? হবে না। তাহলে উদাহরণ যেহেতু থাকে না, সেহেতু শিক্ষার্থীরা মানে এখানে অবশ্যই বাচ্চা বাচ্চা শিশুরা, তারা কি পারে না, তারা কিন্তু খুব সহজে ব্যাপারগুলোকে বুঝতে পারে না এবং তারা আনন্দ পায় না। যেই কারণে এই পদ্ধতিকে কিন্তু আমরা নীরস পদ্ধতি বলছি।
ঠিক আছে, এই কারণে এই পদ্ধতিকে নীরস পদ্ধতি বলছি। চলো, অসুবিধা কি? মস্তিষ্কের উপর প্রচুর চাপ পড়ে, একদমই তাই, অনেক কিছু মনে রাখতে হয়। আর কি, যুক্তির চেয়ে স্মৃতির গুরুত্ব বেশি বলে কোনো একটি ধাপ ভুলে গেলে সেটাকে আবার সমাধান করা কঠিন হয়। ঠিক আছে, কারণ কি, ধরো মুখস্থ মুখস্থ রাখছো সবগুলো, তো মাঝখানে কোনো একটা অঙ্ক মুখস্থ করতে গেলে যেমন হয় অনেকের, মাঝখানে কোনো একটা জায়গা ভুলে গেলে আর সেটাকে সমাধানই করতে পারে না সে, তাই না? আর সেটাকে সমাধানই করা যায় না। চলো নেক্সট, সক্রিয়তার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে না। সক্রিয়তার মাধ্যমে অর্থাৎ এখানে স্টুডেন্ট কি সক্রিয় থাকে? আমি কি বললাম, অল্প সময় থাকে, যখন ধরো টিচার বললো এই মন দিয়ে শোনো, এদিকে কথাগুলো শোনো, তখন কিন্তু সে সক্রিয় আছে। তখন কিন্তু সক্রিয় আছে, কিন্তু বেশিরভাগ টাইম কি স্টুডেন্ট অ্যাক্টিভ মেম্বার হিসাবে থাকে না, অ্যাক্টিভ থাকে না সে। ঠিক আছে, সক্রিয়তার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে না, সে বেশিরভাগ সময় ঝিমুই। ঠিক আছে, দেখবে আমাদের যখন আমরা যখন সবাই হাই স্কুলে পড়তাম, ধরো 5 নম্বর পিরিয়ডে হতো, যেখানে 4 নম্বর পিরিয়ডে ধরো খাওয়া দাওয়া হতো, মিড ডে মিল, তারপরে একদম দুপুরবেলায় ঘুম চলে আসতো না? আর কি ভালো লাগতো তখন। আমার মনে পড়ে যখন আমরা আমরা ক্লাস 9-এ পড়তাম, তখন আমাদের এই 5 নাম্বার পিরিয়ডে তখন ধরো ভৌত বিজ্ঞান ক্লাস হতো, একদম মানে বিরক্ত লাগতো, খেয়ে দিয়ে পর ঘুম চলে আসতো, তাই না? তো সেরকম যখন স্যার আসতেন, এসে একদম ঝরঝর করে বলে যেতেন আলো কি, গতি কি, তাপ কি, হ্যান ত্যান, এসব আমাদের কি ভালো লাগতো না একদমই, তাই না? তো সেই রকমই হয় এই শিক্ষার্থীদের ক্ষেত্রেও। দেখো, শিক্ষার্থীরা চিন্তন, বিচারকরণ, আবিষ্কার, এই সমস্ত কিছু কিন্তু বিকাশ তাদের মধ্যে ঘটে না। কারণ কি, আবিষ্কার করা, চিন্তন করা, সক্রিয় চিন্তন করা, এইসব বিকাশ তখনই ঘটবে যখন তারা নিজে কাজ করার সুযোগ পাবে। কিন্তু এখানে তো টিচাররাই সবকিছু, তাই না? শিক্ষার্থীরা তো সবসময় ভয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের এই বিকাশগুলো কিন্তু ঘটছে না। দেখো, আচ্ছা এবার বলো তাহলে তোমরা, এই যে আরোহী পদ্ধতি, সরি অবরোহী পদ্ধতি জানলে, এবার কি মনে হচ্ছে এটা দেখে, এটা পজিটিভ নাকি নেগেটিভ? এই যে আরোহী অবরোহী পদ্ধতি, এটা ভালো মনে হলো না খারাপ মনে হলো, একটু জানাও। বলো, এটা ভালো মনে হলো নাকি খারাপ মনে হলো? নেগেটিভ? হাসিনুর বলছে নেগেটিভ, ভেরি গুড। ভেরি গুড, ভেরি গুড। নেগেটিভ, একদমই তাই। চলো নেক্সট আমরা আরেকটা পদ্ধতির দিকে যাব। নেক্সট যাব আমরা, সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। এই বুক পদ্ধতি কি, এই পদ্ধতি আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ কি আমরা সবাই কিন্তু এই পদ্ধতির মাধ্যমেই শিখে এসেছি। হ্যাঁ, সেখানে কি হচ্ছে, যে একজন একজন টিচার থাকছেন, একজন টিচার থাকছেন, তিনি কি, তিনি তার জায়গায় থাকছেন এবং তার সামনে 100 জন বা 200 জন বা 50 জন স্টুডেন্ট থাকছেন। এবার তিনি কোনো একটা টপিক পড়াচ্ছেন, সেটার উপর কি তিনি বক্তৃতা ঝেড়ে যাচ্ছেন, লেকচার দিয়ে যাচ্ছেন, মানে কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই স্টুডেন্টদের, বা কোনো আনন্দ মজা খেলাধুলার মাধ্যমে তিনি শেখাচ্ছেন না, তিনি শুধু বক্তৃতা পদ্ধতির মাধ্যমে তিনি গড় গড় করে বলে যাচ্ছেন, স্টুডেন্টরা কেউ চুপচাপ শুনছে, কেউ ঘুমিয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। দেখো, শ্রেণীকক্ষে কেবলমাত্র, আচ্ছা, শ্রেণীকক্ষে কেবলমাত্র মৌখিক বিবৃতির মাধ্যমে, শ্রেণীকক্ষে কেবলমাত্র মৌখিক বিবৃতির মাধ্যমে যখন বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে শিখন ফল লাভের উদ্দেশ্যে উপস্থাপন ও বক্তৃতা পদ্ধতি বলা হয়, সেটাকে যখন উপস্থাপন করা হয়, ঠিক আছে, শুধুমাত্র একজন টিচার আছেন, তিনি কি, তিনি জাস্ট বলে যাচ্ছেন, তিনি বলে যাচ্ছেন না, স্টুডেন্টরা শুনে যাচ্ছে। এখানে মনে রাখবে, এই পদ্ধতিতে টিচার থাকে অ্যাক্টিভ, স্টুডেন্ট থাকে ডিঅ্যাক্টিভ, ঠিক আছে, নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, টিচার কিন্তু অ্যাক্টিভ থাকে, স্টুডেন্টরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম নিষ্ক্রিয় থাকে। ওকে, সক্রিয় সত্তা হয় না এই পদ্ধতিতে স্টুডেন্ট। দেখো, বক্তৃতা পদ্ধতি সনাতন শিক্ষাদান পদ্ধতি, মনে রাখবে সব থেকে পুরনো পদ্ধতি কোনটা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সব থেকে পুরনো পদ্ধতি কিন্তু এই বক্তৃতা পদ্ধতি। ঠিক আছে, সব থেকে সব থেকে যদি বলা হয় বিশ্বের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত কোন পদ্ধতি, সেটাও বক্তৃতা পদ্ধতি। দেখবে একটা জিনিস, যে জিনিসটা যত বেশি পুরনো, সেই জিনিস মানুষ তত বেশি ব্যবহার করে, তাই না? অনেক দিন ধরে ব্যবহার করে আসছে, ভালো খারাপ বোঝে না, ওটাকেই ব্যবহার করেছে বারবার। আচ্ছা, কারো কি প্রবলেম হচ্ছে? নেটওয়ার্ক ফুল বাট হচ্ছে না, আমি ক্লাস করতে পারছি না। আচ্ছা, কোনো প্রবলেম হতে পারে পূজা, বাকিদের তো প্রবলেম হয়নি, মোটামুটি 35 জন দেখছি রয়েছে লাইভে।
আচ্ছা দেখো, তো মনে রাখবে এই যে বক্তৃতা পদ্ধতি, এটা সব থেকে ওল্ডেস্ট একটা মেথড, আর সব থেকে বহুল ব্যবহৃত, সব থেকে বেশি সংখ্যায় ব্যবহৃত হয় সব থেকে বেশি স্কুলে এই বক্তৃতা পদ্ধতি। আমাদের ইন্ডিয়াতে যদি বলি, মোস্ট অফ স্কুল 90%-এর বেশি স্কুলে কিন্তু এই বক্তৃতা পদ্ধতি ব্যবহৃত হয়, এবং টিচাররাও এই পদ্ধতিতে পাঠদানেই বেশি তোমার পছন্দ করেন পাঠদান করতে। ঠিক আছে, আর সব থেকে পুরনো পদ্ধতিও কিন্তু এই পদ্ধতি। দেখো, বক্তৃতা পদ্ধতি সনাতন শিক্ষাদান পদ্ধতির অন্যতম একটি পদ্ধতি, যদিও প্রাচীন এবং মনে করা হয় বক্তৃতার মধ্যে দিয়ে শেখানোর চেয়ে অনেক উন্নততর ও কার্যকর পদ্ধতি এখন গ্রাহ্য, তবুও সামনাসামনি ফেস টু ফেস বক্তৃতার প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। শিক্ষণ শিক্ষণ কার্যক্রমে বক্তৃতা পদ্ধতি একটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, এটা মনে রাখবে। এটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক নয়, এটা টিচার সেন্ট্রিক। ঠিক আছে, এটা একটা টিচার সেন্ট্রিক মেথড, অর্থাৎ এই পদ্ধতিতে টিচার যা বলবে তোমাকে তাই শুনতে হবে। টিচার বক্তৃতা দিচ্ছেন, তো তিনি যদি বলেন যে এই তুমি কান ধরে ওঠো, তারপর বাইরে বেরিয়ে চলে যাও, তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু টিচার সেন্ট্রিক একটা মেথড। ওকে, আর বাদ বাকি আরোহী পদ্ধতি যখন পড়লাম সেটা কিন্তু ছিল চাইল্ড সেন্ট্রিক, সেখানে চাইল্ড যেমন বুঝবে সেরকম করে তাকে পড়াতে হবে। দেখো, এই পদ্ধতিতে শিক্ষক শ্রেণীকক্ষে বক্তৃতা করেন, শিক্ষার্থীরা নীরবে শোনে, শিক্ষার্থীদের কিন্তু কোনো কিছু বলার সুযোগ থাকে না সেরকম, শিক্ষার্থীরা শুধু চুপচাপ শুনতে থাকে। দেখো, পরবর্তী পর্যায়ে অথবা বক্তৃতার ফাঁকে ফাঁকেই শিক্ষক প্রশ্ন করে জেনে নিতে চান শিক্ষার্থীরা কতটা বুঝেছে। শিক্ষার্থীরা সাধ্যমতো জবাব দেবার চেষ্টা করে। যেমন ধরো এখানে আমার ক্লাসরুমে যেমন আমার সাথে তোমাদের এখন বর্তমান যে রিলেশন, সেটা কিন্তু এই বক্তৃতা পদ্ধতি, অনেক অনলাইন মাধ্যমে বর্তমানে কিন্তু আর সেরকম বেশি কিছু পদ্ধতি ইউজ করার সুযোগ সুবিধা নেই, বা বলতে পারো যেহেতু তোমরা এখন বাচ্চা নও বা বড় হয়ে গেছো, সেই হেতু বড়দের ক্ষেত্রে কিন্তু এই বক্তৃতা পদ্ধতি বিশেষ কার্যকরী। ঠিক আছে, বড়দের ক্ষেত্রে। দেখো, প্রয়োজনে শিক্ষার্থীদের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষক বিষয়বস্তু সার্বিক খুঁটিনাটি প্রসঙ্গে বক্তৃতা দেন, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে শিক্ষক বক্তৃতা দিচ্ছেন এবং মাঝে মাঝে তিনি প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিচ্ছেন যে সবাই বুঝতে পেরেছো তো, বা কারো কোনো অসুবিধা আছে কিনা সেটা। দেখো, লেকচার মেথড এখানে বলা রয়েছে, লেকচার ইজ দ্য মোস্ট কমন মেথড অফ টিচিং। সব থেকে কমন মেথড কোনটা? এই কিন্তু লেকচার মেথড, এটাই কিন্তু সব থেকে বেশি কমন মেথড শিক্ষা দানের ক্ষেত্রে, বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত। ওকে, নেক্সট দেখো, এটা কনসেপ্ট, একটা ধারণা তৈরি করে। ইট ডেলিভার্স এ লট অফ ইনফরমেশন। এই পদ্ধতিতে কি হয়, প্রচুর ইনফরমেশন দেওয়া হয় খুব অল্প সময়ের মাধ্যমে। ঠিক আছে, প্রচুর ইনফরমেশন দেওয়া হয় খুব অল্প সময়ের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। মনে রাখবে, বাচ্চাদের ক্ষেত্রে একদম প্রাইমারি স্কুলে সেই ক্ষেত্রে কিন্তু এই লেকচার মেথড একদমই কিন্তু কার্যকরী নয়, একদমই কিন্তু কার্যকরী নয়। কিন্তু বড়দের ক্ষেত্রে, যেমন কলেজের লেকচারার কথাটা শুনেছো অনেকে, কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু এই বক্তৃতা পদ্ধতি অনেক বেশি কার্যকরী। ঠিক আছে, অনেক বেশি কার্যকরী। যেমন এই যে এই রকম ব্যাপার হয়, ঠিক আছে, এখানে একজন টিচার থাকেন, তিনি এই ধরো বোর্ডের মধ্যে লিখেছেন অ আ হ্রস্ব ই দীর্ঘ ঈ, তো তিনি এবার পড়াচ্ছেন, বাকিরা শুনছে। ঠিক আছে, এইভাবে যেভাবে আমরা কলেজে বা স্কুলে, হাই স্কুলে পড়ে এসেছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। আচ্ছা, এতদূর অবধি তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা বলবে। কারোর কোনো বুঝতে অসুবিধা থাকলে একবার কমেন্টে বলবে। হ্যাঁ, নেটওয়ার্কের হয়তো অনেকের ইস্যু হচ্ছে আজকে, বা অ্যাপ থেকে কোনো প্রবলেম হতে পারে। আহ, দেখা যাক, আমি টেকনিক্যাল টিমের সাথে একবার বলে দেখবো, ঠিক আছে, যে অ্যাপের কোনো প্রবলেম কিনা। বাকিদের আশা করি কোনো প্রবলেম নেই। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ রুদ্র। ওকে, তাহলে আজ এত দূর অবধি থাক। আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে কিন্তু জানতে থাকবো। ঠিক আছে, আর যারা যারা পেইড কোর্স পারচেস করোনি অবশ্যই করে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হবে, সম্ভবত 25 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, জিও এর প্রবলেম করছে, হতে পারে।
তো পেড কোর্স যারা পারচেস করনি করে নিতে পারো। আশা করি কোনো রকম প্রবলেম হবে না এবং এ টু জেড সমস্ত কিছু করানো হবে, কোনো রকম অসুবিধা নেই। তোমরা শুধু পড়ে যাবে জাস্ট, বাকি দায়িত্ব টিচারদের থাকবে পড়ানোর। কিভাবে কি সিলেবাস কমপ্লিট করতে হয়, কিভাবে কমপ্লিট করলে তোমাদের সুবিধা, সমস্ত কিছু দেখে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, চলো তাহলে শেষ করা যাচ্ছে ক্লাসটা। সবাই খুব ভালো থেকো, সকলকে গুড নাইট।